গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। ঘুম থেকে উঠেই একটুখানি গরম জলে, ঈষদুষ্ণ গরম জলে আর কি, একটু মধু গুলে উত্তমকে দিলাম আর নিজে খেয়ে নিলাম। আর এখন ঘড়িতে বাজে 6:30। আমি এসেছি ছাদে, আর আমার এই চন্দ্রমল্লিকা গাছগুলোতে না প্রচুর কুড়ি এসেছে, এই দেখুন। আর কয়েকদিনের মধ্যেই ফুলগুলো ফুটে যাবে। কি ভালো লাগছে তাই না দেখতে। সমস্ত গাছে জল দিয়ে নিচে চলে এসেছি, আমার স্নানও হয়ে গেছে। আজকে এই সালোয়ার কামিজটা পরবো। এটা আমি নতুনই নিয়েছি, মিন্ত্রা থেকে নিয়েছি, গতকালকে ডেলিভারি হয়েছে। আপনারা শর্ট ভিডিও দেখে অনেকেই এর লিঙ্ক চেয়েছেন, আমি আজকের ডেসক্রিপশান বক্সে এর লিঙ্ক শেয়ার করে দেব। যাই হোক, প্রথমে ভেবেছিলাম চোকার পরবো না, তারপরে দেখলাম যে না, গলাটা ফাঁকা ফাঁকা লাগছে, একটা চোকার পরেই নিই। আমি পুরোপুরি তৈরি, এবার চলুন বেরোনো যাক। ঘুরে আসি। আজকে আমাদের সাথে আমার মায়েরও যাওয়ার কথা ছিল, কিন্তু মা বাবার গুরু মহারাজ এসেছেন, তাই ওনারা যেতে পারবেন না। আমরা 4 জনেই যাব, আমি, উত্তম, দিদি আর আরিয়ান। বাহ, খুব সুন্দর লাগছে তো দেখতে। চলুন ঘুরে আসি। কোথায় যাচ্ছি যেতে যেতে বলছি আপনাদেরকে। মাছ আছে, আমি যদি পুঁটি মাছ খেতাম আমি কিনে নিতাম এখন তোমার কাছ থেকে। রোজ দিন ঘুম থেকে উঠে ফেরিওয়ালাদের ডাক শুনতে পাই। এক মাছ বিক্রেতা যাচ্ছিলেন, মহিলা তিনি, তার কাছে পুঁটি মাছ রয়েছে। আমার তো ভীষণ প্রিয় ছিল ছোট মাছ। যাই হোক, চলে এসেছি মায়ের বাড়ির সামনে। গিনি বুই, এই যে 5 ফোড়নের সবগুলো, দুজন এখানে, এখানে আমার ফাটুন কুমার, আর ওই যে টিনি বুড়ি, আর এই যে আর একজন, এই যে 5 ফোড়ন। ওরে বাবার রে, এই যে সব দাঁড়িয়ে, আর এই যে আর আমার টিম। বাবা ওঠো ওঠো ওঠো, হ্যাঁ তাড়াতাড়ি ওঠো। আজকের এই প্ল্যানটি যখন আমরা করি তখন ভেবেছিলাম 7টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু সে আর আমাদের হয়ে ওঠেনি। একটু ঠান্ডা ঠান্ডাই ওয়েদার আছে, চলো। আসলে কি বলুন তো, সদ্য শীতটা পড়ছে তো, আর শীতকালে বিছানা ছেড়ে ওঠাটা ভীষণ কষ্টকর। কিন্তু শীতকাল না আমার ভীষণ প্রিয়। প্রচুর রকমের ফুল, প্রচুর রকমের ফল, প্রচুর রকমের সবজি, খেয়ে বসে ঘুরে সব কিছুতে আনন্দ। মানে ট্রাভেল করে যে এত মজা। যাই হোক, আপনাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। তার আগে আমরা এখানে একটু দাঁড়াবো, আমরা চা বিস্কিট এগুলো খাবো, বলতে পারেন ওই মিনি ব্রেকফাস্ট। চলুন দোকানটির ভেতরে যাই। এই দোকানটির অনেক নাম শুনেছি, খুব সুন্দর নাকি চা বানান। এই দোকানটি খামার শিমুলিয়াতে। উত্তম তো এর প্রচুর প্রশংসা করেছে বহুবার, কিন্তু আসবো করে আমাদের আর আশা হয়নি। এই দোকানে এই দাদাও থাকেন, আবার ওনার বাবাও থাকেন। যতবার আমরা প্ল্যান করেছি যে দোকানটির সামনে দাঁড়াবো, ততবারই দেখি যে দাদা নেই, দাদার বাবা রয়েছেন, সেই জন্য আর দাঁড়ানো হয়নি। হ্যাঁ, এইখানেই কাছে পিঠে অন্য দোকান থেকে আমরা বেশ কয়েকবার চা খেয়েছি, কিন্তু এই দোকানের চা আমি এর আগে খাইনি, এই ফার্স্ট টাইম। আর এই দেখুন চায়ের ওপরে সর দিয়ে দিয়েছে। চলুন খেয়ে দেখি চা কেমন। না, সত্যিই ভীষণ সুন্দর, একদম গাঢ় চা। আপনাদের মনে হতে পারে যে দাদার বাবা থাকলে পারে আমরা কেন চা খেতে আসিনি। আসলে দাদার বাবা একরকম চা বানান আর দাদা একরকম বানান, দাদার হাতের চা অনেক বেশি সুস্বাদু, সেটাই হলো আসল কারণ। যদিও এই রিভিউটা কিন্তু একান্তই উত্তমের। দোকানদার ভদ্রলোককে দেখলাম ভুজিয়া নিয়ে ছড়িয়ে দিলেন, আর আমি চা খেতে খেতে আরিয়ানকে দেখাচ্ছিলাম যে আমাদের গাড়ির ওপরে 2টি শালিক পাখি বসে রয়েছে। সকালবেলায় প্রথম সকালে আর কি, জোড়া শালিক দেখা নাকি ভীষণ ভালো, দিন ভালো যায়। তো দেখে আমি তো খুব খুশি হয়ে গেছি। তার আগে তো জানতাম না যে এখানে প্রচুর শালিক আসে আর উনি নিয়মিত তাদের খেতে দেন। তো আমার খুব ভালো লাগলো এই বিষয়টা। যাই হোক, এখন খাবো একটা লম্বু। এটা খেলে আর কিছু খেতে লাগবে না, সকালবেলা এটা খেলে পেট ভরে যাবে, তাই না? ওই দূরে মাঠের মধ্যে দেখুন ট্রেন যাচ্ছে, হাজারদুয়ারি এক্সপ্রেস যাচ্ছে। হাজারদুয়ারি ট্রেনটা কৃষ্ণনগরে 9টাতে, ওই 8:55 আর কি। তাহলে বুঝতেই পারছেন এখন সময় কত। আমরা রয়েছি বাতকুল্লা আর কৃষ্ণনগরের ঠিক মাঝামাঝি জায়গায়, খামার শিমুলিয়া।
যাই হোক, চা, লম্বু, বিস্কিট সব তো খাওয়া হলো। আমি এই দোকানের লম্বু কখনো খাইনি, উত্তম আমাকে ইনসিস্ট করলো তাই খেলাম। তবে অত বড় লম্বুটা কিন্তু আমি খেতে পারিনি, উত্তমকে শেয়ার করে নিয়েছিলাম। আর দিদি, আরিয়ান ওরাও সবাই খেয়ে নিয়েছে। আর আমাদের পেট এত ভরে গেছে যে আমাদের সত্যি মনে হচ্ছে আর ব্রেকফাস্ট করতে হবে না, এর দিয়েই কাজ চলে যাবে। ও গল্পে গল্পে তো আপনাদেরকে বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মায়াপুর। যদিও আপনারা শর্ট ভিডিও দেখে বুঝেই গিয়েছিলেন যে আমি কোথায় গিয়েছি। কেন মায়াপুর যাচ্ছি সে বিষয়ে আপনাদেরকে বলি। আগের দিন ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম যে আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা একটু বাইরে ঘুরতে যাব। তো প্রথমে প্ল্যান হয়েছিল এই রকম যে আমরা ইটাচুনা রাজবাড়ি যাব আর স্টেকেশনে যাব, কিন্তু ওখানে তো রুম বুক করতে হয় আর সানডে করে না রুম পাওয়াটা খুব মুশকিল। তো সানডেতে আমরা একটা রুমই পেয়েছিলাম, তাও মাড হাউস ছিল, মানে আউট হাউস, বিল্ডিংয়ের ভেতরে নয়, মানে রাজবাড়ির ভেতরে নয়, গার্ডেন এরিয়াতে। আর যেহেতু আমরা 4 জন যাব, একটি রুমে তো 2 জনই হবে, মানে ডাবল বেডেড রুম ছিল, 4 জন অ্যালাউ নেই। তো সেই কারণে আমাদের ওই প্ল্যানটা ক্যান্সেল করতে হয়। তাই এইবার ভাবছি সামনে কোনো স্পেশাল ডে আসলে অনেক আগে থেকে বুকিং করব। এই রকম আর 11th আওয়ারে গিয়ে বুকিংয়ের সিদ্ধান্ত নেব না। তবে এই স্পেশাল ডে উপলক্ষে আরিয়ানকে জিজ্ঞাসা করেছিলাম যে বাবা কোথায় আমরা ঘুরতে যাব। অবশ্যই আমি ওকে কয়েকটা জায়গার অপশান দিয়েছিলাম, তো এক বাক্যে বলেছিল যে মনা চলো মায়াপুর ঘুরে আসি। মানে আমি যতদিন ধরে ভ্লগিং শুরু করেছি আপনাদেরকে কাশ্মীর ট্যুরও আমি শেয়ার করে দিয়েছি আমার চ্যানেলে, কিন্তু আমার বাড়ির পাশে মাত্র 30 থেকে 35 কিলোমিটার দূরে এত সুন্দর একটি জায়গা আমি ঘুরে দেখাইনি, বা আমি নিজেও ঘুরতে আসিনি, যেখানে আগে বছরে 1-2বার আমাদের ঘুরতে আসাই হতো। কোনো না কোনো কারণবশত মায়াপুরে বহুদিন আসা হয় না, মানে আমাদের কাছে 1 বছর না আসা মানে সেটা অনেক দিন। আর আমার বাবা তো ফ্রিকুয়েন্টলি আসেন, বলতে গেলে সপ্তাহে 1 দিন করে আসেন, কিন্তু আমাদের আসা হয়নি। বাবা মায়ের সব কিছুই তো এই মায়াপুর ধামে। যেহেতু বাবা মায়ের সূত্র ধরে আমাদেরও একটা সম্পর্ক মায়াপুরের সাথে গড়ে উঠেছে, সেই জন্য মায়াপুরটা আমাদের কাছে অনেকখানি জায়গা জুড়ে রয়েছে। যাই হোক, ওই দূরে মন্দির দেখা যাচ্ছে। অবশেষে গন্তব্যে পৌঁছলাম। মন্দির দেখে আমরা সকলে ভীষণ খুশি। যদি আপনি বাই রোড মায়াপুরে আসেন তাহলে মেন গেটের আগেই এই পার্কিংয়ের গেটটি পড়বে, এখান দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে আর সামনে গিয়ে পার্কিংয়ের জন্য আপনাকে কুপন কাটতে হবে। অনলাইন হবে। প্রথম সকালেই আমরা বিরাট বড় একটা ধাক্কা পেলাম। কারণ বলি, বছরখানেক আগে যখন আমরা এসেছিলাম গাড়ি নিয়ে, পার্কিংয়ের জন্য 75 টাকা আমাদেরকে দিতে হয়েছিল। ডাবল 1 বছরে 150 টাকা। তার আগে ওকে দেখুন, জুতো পরেছি, জামা পরেছে, কি মিষ্টি লাগছে ওকে। দেখলেন ডগিটাকে, কালো রঙের, কি ব্রিড কে জানে। যাই হোক, যে কথা বলছিলাম, যে 150 টাকা পার্কিং চার্জ, তাও পার্কিংটা কোথায় জানেন তো, সেরকম কিন্তু কোনো পার্কিং লট ভালো নেই, একটা বড় মাঠের মধ্যে। ঠিক আছে, কিন্তু এই 150 টাকা 1 বছরে দ্বিগুণ, মানে এটা জাস্ট মেনে নিতে পারলাম না। যাই হোক, এখানে মনে হচ্ছে টোল ছুটি হয়েছে, বাচ্চারা সবাই গুরুগৃহ থেকে ফিরছে তাদের আবাসনে। আর আপনাদেরকে দেখাই নাট মন্দিরের ভিতরের পঞ্চতত্ত্ব এখান থেকে। এই যে অংশের ভিডিওটি দেখছেন এটি কিন্তু ভিতর থেকেও শ্যুট নয় বা বাইরে থেকেও যে জুম করে শ্যুট করা তাও নয়, এটি বাড়ির টিভি মনিটর থেকে আমি কালেক্ট করেছি। এই গেটটি মেন মন্দিরের পিছনের অংশ। পঞ্চতত্ত্ব যেদিকে মুখ করে আছে সেই দিকে যদি আপনি তাকান মন্দিরের ভিতর থেকে, তাহলে এই গেট দেখতে পাবেন। বিরাট টাইমিং তো। কিসের চাবি? ফোন করতাম, ঘরের চাবি না। এই বাবা গুরমাস বিলি দেখা হয়ে গেল। মা, বাবা, মেজো কাকিমা, মেজো কাকু ওনারা সকলেই এসেছেন। ওনাদের গুরু মহারাজ এসেছেন মায়াপুরে। তিনি মায়াপুরেই থাকেন, কিন্তু সবসময় এই মেন মন্দিরের এখানে থাকেন না। ওনাদের স্পেশাল ক্লাস ছিল, 8টা থেকে 9টা ক্লাস শেষ হয়েছে। ছুটির টাইমেই আমরাও ঠিক ওই মেন মন্দির থেকে ভগবানকে দর্শন করে পেছনের গেটে দাঁড়িয়েই ভিডিওগ্রাফি করার চেষ্টা করছিলাম। আর তখনই দেখি বাবা, কাকু ওনারা সবাই ওখান দিয়ে বেরোচ্ছেন। দেখা হয়ে খুব ভালোই লাগলো। আমরা এখন রয়েছি গদা ভবনে। গদা ভবন হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম মেন মন্দিরের পিছনের যে গলিটি, তার ঠিক প্যারালাল তার পেছনের গলিটি।
দুটি গলির মাঝখানে একটি কানেক্টিং পাস আছে, আপনারা আসলে বুঝতেই পারবেন। আমরা এখানে এসেছি একটু ওয়াশরুম ব্যবহার করব, মানে অনেকটা তো জার্নি করে এসেছি, আর লাঞ্চ কুপনও আমাদের কাটতে হবে। আমরা এই গোবিন্দম প্রসাদম থেকে 150 টাকার প্রসাদের ভিআইপি কুপন কাটছি, তাতে রয়েছে প্রায় 13 রকমের প্রসাদ। গীতা ভবন, গদা ভবন, বিভিন্ন জায়গায় এখানে প্রসাদ পাওয়া যায়। আপনারা সকালবেলায় এসে আপনাদের প্রথম কাজ হবে মায়াপুরে লাঞ্চ কুপনটি কেটে নেওয়া। আমি ঠিক জানি না, হয়তো 11টা বা 12টা পর্যন্তই কুপন এখানে পাওয়া যায়, তারপরে মনে হয় আর কুপন পাওয়া যায় না। তবে এই গীতা ভবন, গদা ভবনের কুপন কিন্তু আপনাকে মন্দিরের ওই সামনের দিকটা থেকে কাটতে হবে। মানে আমরা যে পার্কিং লট দিয়ে যে গেট দিয়ে প্রবেশ করেছি, সেই গেট অতিক্রম করে মেন রোড ধরে আরেকটু ঘাটের দিকে এগিয়ে গেলে আরেকটি গেট রয়েছে, সেই গেটের সামনেই ওখানে অফিস রয়েছে, সেখানেই পাওয়া যায় লাঞ্চ কুপন। আপনারা সেখান থেকেও কালেক্ট করতে পারেন। তবে আমি বলবো এই গোবিন্দম প্রসাদম থেকে কুপন নেওয়ার জন্য, কারণ এখানে আপনি চেয়ার টেবিলে বসে কোনো হুড়োহুড়ি ঠেলাঠেলি নেই, শান্তিতে প্রসাদ গ্রহণ করতে পারবেন। আমরা এখন রয়েছি গদা ভবনে। এখানেই রয়েছে সুন্দর ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, জলের সুব্যবস্থা আপনাদেরকে শেয়ার করে দিলাম। আর একটি ওয়াশরুমও রয়েছে, সেটা রয়েছে জুতো ব্যাগ মেন মন্দিরের ওখানে যেখানে জমা হয়, তার সামনের দিকে মাঠের ধারে। তো তার থেকে এই অংশটা অনেক ভালো। আমরা এখন গদা ভবন থেকে বেরিয়ে সেই পাস মানে সুড়ঙ্গ দিয়ে পরের যে গলিটা রয়েছে প্যারালাল গলি, সেখানে চলে এসেছি, মানে মেন মন্দিরের পাশেই। এই দুটি মন্দির মানে নাট মন্দির আর এই যে TOVP মানে যে টেম্পল অফ ভেদিক প্ল্যানেটেরিয়াম, এই দুটি মন্দির পাশাপাশি রয়েছে। তো এই মন্দিরে প্রবেশ করতে গেলে আপনাকে টিকিট নিতে হবে। তো আমরা টিকিট কালেক্ট করব। তো টিকিট কোথায় পাওয়া যায় সেটাই আমরা খুঁজছি। আর এই দেখুন উত্তম আর বাবান বেরিয়ে আসছে, দুটি রাস্তার কানেক্টিং যে গুহা বলছিলাম সেই অংশটি। এই যে টেবিল। অবশেষে টিকিট কাউন্টার আমরা খুঁজে পেয়েছি। আসলে এখানে একজন প্রভু টেবিল পেতে টিকিটগুলো বিক্রি করছেন। 200 টাকা নিল আমাদের 4টে টিকিট, পার হেড 50 টাকা করে। আপনাদেরকে বলছিলাম TOVP, ওই দেখুন লেখা রয়েছে টেম্পল অফ ভেদিক প্ল্যানেটেরিয়াম। এই মন্দিরটি আসলে বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির হতে চলেছে। যদিও এখন নির্মাণ কার্য চলছে, সম্পূর্ণ হয়নি। চলুন ভিতরে যাই আর আপনাদের সাথে শেয়ার করে নিই। মন্দিরের ভিতরে প্রবেশের পথে ওই উপর থেকে দেখতে পেলাম এইখানে একদল বিদেশি নাম সংকীর্তন গাইছেন, কি অপূর্ব লাগছে। প্রতিদিন কলেজ যাবার পথে ট্রেনটি কৃষ্ণনগর স্টেশন ছাড়ার পরে যখন জলঙ্গি ব্রিজ ক্রস করত, তখন আমি অধীর আগ্রহে দূর মাঠের প্রান্তে তাকিয়ে থাকতাম যেই মন্দিরটি দেখা যাবে। আজকে সেই মন্দিরে এসেছি। মন্দিরের ভিতরে প্রবেশ করে ভীষণভাবে হতাশ হয়েছি। তবে এই জায়গাটা কিছুটা কমপ্লিট হয়েছে, মানে এতটুকুই আর কি মনের সান্ত্বনা যে না, একটু অংশ কমপ্লিট দেখতে পেলাম। কিন্তু কি বলুন তো, আন্ডার কনস্ট্রাকশন এই এরিয়াতে না কাউকে অ্যালাউ করাই ঠিক না। সেখানে তো ওনারা বাইরের মানুষদেরকে অ্যালাউ করছেনই, তার উপরে আবার 50 টাকা করে চার্জ নিচ্ছেন। মানে এটা কি, কোন লেভেলের এই ব্যবসায়ী মানসিকতা মানুষের মধ্যে আজকে তৈরি হয়েছে জানি না। যৌক্তিকতা কোথায়? প্রভুপাদ বেঁচে থাকলে হয়তো সত্যি এটা হতে দিতেন না। আবার এও হতে পারে যে সাধারণ মানুষ এখানে এসে দেখুক, তাদের যে এত কৌতূহল তার নিরসন ঘটানো কিছুটা, যে তারা বাইরে গিয়ে প্রচার করবে যে না ভেতরে কিছুই নেই, তোমরা যেও না। সেই জন্যেই হয়তো 50 টাকা করে ধার্য করেছেন, জানি না, আমি বলতে পারবো না। তবে এখান থেকে প্রভুপাদের পুষ্প সমাধি দেখা যাচ্ছে। আমরা অবশ্যই সেখানে যাব আর আপনাদের সাথে শেয়ারও করে নেব। যাই হোক, হতাশ হয়ে ধুলো বালিতে পুরো স্নান করে এখন আমরা বাইরের অংশে। এই এতটা উঁচুতে দাঁড়িয়ে ইসকনের অনেকখানি অংশ এক নজরে দেখা যায়, বেশ ভালো লাগলো। এটা একটা উপরি পাওনা বলতে পারেন। তবে যাই হোক, অনেক কিছু ইসকনে রয়েছে, সবটা একটা ব্লগে শেয়ার করা সম্ভব নয়। এরপরে আমরা কোথায় ঘুরেছি, কিভাবে আনন্দ করেছি, গোশালায় গেছি, কি খেয়েছি, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ব্লগে। আজ আসি।